Now question number 7. Arrange the following in ascending order. কতগুলো ফ্র্যাকশন দেখো দেওয়া আছে, আমাকে বলতে এই ফ্র্যাকশন গুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। তো অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ছোট থেকে বড়, স্মলার টু, আর ডিসেন্ডিং মানে স্মলার। তাহলে অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড় আর ডিসেন্ডিং থেকে ছোট। তো এই ক্ষেত্রে দেখো কতগুলো ফ্র্যাকশন বলে দিয়েছে, আমাকে এখানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। তো এই ক্ষেত্রে নির্দিষ্ট কিছু রুল আছে, সেগুলো দেখো। এখন এরকম ফ্র্যাকশন থাকবে, অ্যারেঞ্জ করতে বলবে। তো এই ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট ক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা ফ্র্যাকশনকে করেসপন্ডিং ডেসিমেলে কনভার্ট করে নাও। প্রত্যেকটা ফ্র্যাকশনকে করেসপন্ডিং ডেসিমেলে কনভার্ট করো। দেখো ফ্র্যাকশন গুলো আগে লিখে নিচ্ছি। দেখো 7/11, 3/5, 2/3, 5/8, 8/13। এই প্রত্যেকটা ফ্র্যাকশন করেসপন্ডিং ডেসিমেলে কনভার্ট করো। কি করে করব দেখো, এই পুরো জিনিসটাই কিন্তু মেন্টালি করতে হবে। আমি এটা দেখিয়ে দিচ্ছি। দেখো ধরো 7/11, 7/11 মানে 7 ডিভাইডেড বাই 11। এই ডিভিশনটা যাবে না, আমার অবশ্যই দশমিক হবে। 70 হয়ে গেল। 6 11 66, 4 আবার 0, 3 11 33, 7 হচ্ছে। এবার প্রত্যেক ক্ষেত্রে এখানে 7 আবার চলতে থাকবে। তো আমাদের কিন্তু ডেসিমেলের পর থেকে আমি 2 ঘর করে নেব। ইউ হ্যাভ টু টেক 2 প্লেসেস আফটার ডেসিমেল। 2 ঘর পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আমি ক্যালকুলেট করব। সো 7/11 that is equals to 3/5 মানে কি হবে, 0.60 হবে। 5 6 30, 0.60। এটা কি হবে, 0.66। সিমিলার মেথড, কিন্তু সবই ভাগ আমাকে মুখে মুখে করতে হবে। ঠিক আছে, অল দ্য ডিভিশন শুড বি ডান মেন্টালি, এটা মাথায় রাখতে হবে আমাদের। সো 5/8 দ্যাট ইজ ইকুয়ালস টু 6 8 48, 2 20, 8 2 16। এখানে দেখো পয়েন্ট বসলে এখানে কত হবে, 80। তার মানে 6 13 78, 2 20, তার মানে 13 কে 13, 0.61। তাহলে সবকটা দেখো আমি ডেসিমেলে কনভার্ট করে নিলাম। এবার আমি এটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে কোনটা আমার ছোট কোনটা বড়। সো ইউ ক্যান ইজিলি arrange this one. So সব থেকে ছোট দেখো 60, 0.60, so this is number 1, then 0.61, তারপরেরটা, then 0.62, then 0.63, and 0.66 is this is the largest one. So this is the arrangement. বোঝা গেল? Now next, আবারও দেখো কতগুলো ফ্র্যাকশন দেওয়া আছে, দিয়ে বলছে অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন অ্যাসেন্ডিং অর্ডার। তো এই ক্ষেত্রে দেখো ফ্র্যাকশন গুলো দেখো বেশ বড় বড়। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই আগের নিয়ম ফলো করতে পারবো না, কারণ আগেরটা আমাকে ভাগ করতে হচ্ছিল। তো বড় বড় যখন সংখ্যা থাকবে সেক্ষেত্রে ভাগ করলে সেটা কিন্তু অনেক বেশি টাইম কনজিউমিং হয়ে যাবে। তো এই ক্ষেত্রে এগুলো করার ক্ষেত্রে আমাকে
ফ্র্যাকশন গুলোকে দেখে বুঝতে হবে যে এগুলোর মধ্যে কোনো সিমিলারিটি আছে। তোমরা ভালো করে লক্ষ্য করো ফ্র্যাকশন গুলো। এই ফ্র্যাকশন গুলো দেখলে তোমরা একটা জিনিস বুঝতে পারবে, এই ফ্র্যাকশন গুলোর মধ্যে একটা সিমিলারিটি রয়েছে। কি সিমিলারিটি? এই ফ্র্যাকশন গুলো দেখো, এই ফ্র্যাকশন গুলো দেখো, এটা হচ্ছে নিউমারেটর and this is the denominator. তো এখানে এই নিউমারেটর আর ডিনোমিনেটরে দেখো ডিফারেন্স কত? 17। প্রথমে দেখো 182 মাইনাস 165 কত? 17। তারপর দেখো 30 মাইনাস 13 ডিফারেন্স কত? 17। 367 350 ডিফারেন্স 17। সব দেখো 17 করে ডিফারেন্স আছে। সো ইন দিস টাইপ অফ প্রবলেমস, in these fractions, the difference between the denominator and numerator is constant. তো রুলটা দেখো, রুলটা এরকম, রুলটা আমি মুখে মুখে বলছি, তোমরা নোট ডাউন করে নেবে। when the difference between the denominator and numerator is constant, when the difference between the denominator and numerator is constant, এখানে ডিফারেন্সটা কত? 17। সেটা পরীক্ষাতে 17 জায়গায় 20 হতে পারে বা 50 হতে পারে, but the difference should be constant. So when the difference between the denominator and numerator is constant, then whose numerator is the smallest one, that fraction will be the smallest fraction. আমি আবার রিপিট করছি, when denominator minus numerator, the difference between the denominator and numerator is constant, then whose numerator is the smallest one, that fraction will be the smallest fraction. তো যখন ডিনোমিনেটর আর নিউমারেটরের ডিফারেন্সটা কনস্ট্যান্ট থাকবে, তখন আমি শুধুমাত্র ফ্র্যাকশন গুলোর নিউমারেটর মানে লব দেখব, যেটা লব সব থেকে ছোট সেটাই ছোট হবে, আর বড় হলে বড় হবে। ঠিক আছে? তো দেখো এখানে এই যে ফ্র্যাকশন গুলোর মধ্যে সব থেকে ছোট নিউমারেটর দেখো 13। So this fraction will be the smallest one, number 1, then 165, then 289, then 350, and this is the largest one, 517 by 534. So this is the answer. This is the arrangement of this problem. Okay. Now next one দেখো। Now question number 9. Again, some values are given. You have to arrange that one ascending order. তো এখানে দেখো আবারও যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের মধ্যেও কিন্তু একটা সিমিলারিটি রয়েছে। কি সিমিলারিটি আছে দেখো, এই দেখো প্রতিটা সংখ্যার দেখো সামেশন দেখো 16, 9 + 7 16, 11 5 + 16, 13 + 3 16, 10 + 6 সেটাও কিন্তু 16ই, তাই তো? So the rule is sum equals to constant. This is the rule.
Now write down, when sum equals to constant, then you have to multiply the numbers. মনে রাখতে হবে, যখন যোগফলটা কনস্ট্যান্ট থাকবে তখন তোমাকে সংখ্যাগুলোকে গুণ করতে হবে। when sum equals to constant, then you have to multiply the numbers. তো এখানে দেখো, যেহেতু যোগফলটা কনস্ট্যান্ট, শুধু সংখ্যাগুলোকে জাস্ট গুণ করে দাও। 7 9 63, 5 11 55, 3 13 39, 6 10 60। আমি কি করলাম, জাস্ট সংখ্যাগুলোকে গুণ করে দিলাম, বিকজ দিস ইজ দ্য রুল, when sum equals to constant, then you have to multiply the numbers. এবার দেখো, গুণ করার পরে আমি যে সংখ্যাগুলো পেলাম, আমি এগুলো দেখিয়ে দেখো ছোট বড় করতে পারি। সব থেকে ছোট কি দেখো, 39, so this is number 1, the least one. Next 55, so this is the second one. Then 60, this is the third one. And then this is the highest one, 63, this is the largest one. So this is the ascending order. বোঝা গেল? Next, now question number 10, arrange following in ascending order. এখানে দেখো সেম কতগুলো সংখ্যা আছে, কিন্তু এখানে দেখো আগেরটাতে মাঝখানে প্লাস ছিল, এখানে মাঝখানে কি আছে দেখো, মাইনাস সাইন আছে। কিন্তু এখানেও দেখো ওই একই রুল খাটছে, সামেশন কনস্ট্যান্ট। প্রতিটা দেখো যোগফল কত না 16 করে, 9 প্লাস 7 কত 16, 11 প্লাস 5 কত 16, 13 প্লাস 3 এবং 10 প্লাস 6, অল দ্য ভ্যালুজ আর 16। এখানে মাইনাস আছে বলে আমি দেখো মাইনাস করে দেখতে পারি, কিন্তু ভ্যালু দেখো কনস্ট্যান্ট আসছে না। 9 থেকে যোগ করে 9 minus 7 2, আমি কেন মাইনাসটা চেক করে দেখলাম, কারণ মাইনাস ইজ দেয়ার। 11 minus 5, that is 6, so the values are constant. তাহলে এই ক্ষেত্রে আমার কি কন্ডিশন হবে, এই ক্ষেত্রেও কিন্তু আমার রুল কি হবে না, সাম ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে সেম রুল will be applied, when sum equals to constant, you have to multiply the numbers. জাস্ট সংখ্যাগুলো গুণ করে দাও। সংখ্যাগুলো গুণ করো, 7 9 63, 11 5 55, 3 11 39, 3 13 39, 6 10 60। Just multiply the numbers. Now in the previous problem, all the middle sign is plus, so the multiplication is also positive. Now in this problem, all the middle sign is minus, so the multiplication will be also minus. Now you can easily find out the ascending order. So the least one is obviously minus 63. In the previous one, this is the highest one. Now when minus sign is there, this will be the
smallest one. So this is number 1. Then minus 60. This is number 2. Then minus 55. This is number 3. Then minus 39. This is the largest one. So this is the ascending order. Now this arrangement is basically the reverse one of the previous problem. তাই তো? তো এইসব ক্ষেত্রে দেখো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই আমাদের কিন্তু দেখতে হচ্ছে যে সংখ্যাগুলো যেগুলো দেওয়া আছে তাদের মধ্যে কোনো সিমিলারিটি আছে কিনা। ওকে, এবং সেই সিমিলারিটি তুমি যদি বুঝতে পারো তাহলে সেই রুলটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। নাও নেক্সট ওয়ান। কোশ্চেন নাম্বার 11 দেখো, সেম অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন অ্যাসেন্ডিং অর্ডার। এক্ষেত্রে দেখো মাঝখানে মাইনাস সাইন আছে এবং এক্ষেত্রে দেখো ডিফারেন্সটা কিন্তু কনস্ট্যান্ট। দেখো 63 minus 60 that is 3, 45 minus 42 3, 16 minus 13 3, 57 minus 54 that is also 3. So in this problem difference equals to constant. Now there is a rule also. Now when difference is constant, then whose first number is the smallest one, that will be the highest. এখানে অপোজিট কি অপোজিট না, যখন ডিফারেন্সটা আমার কনস্ট্যান্ট থাকবে তখন যেটার প্রথম সংখ্যাটা সবথেকে ছোট সেটাই কিন্তু সবথেকে বড় হয়ে যাবে। When difference is constant, then whose first number is the smallest, that will be the highest one. তো যখন আমার ডিফারেন্স কনস্ট্যান্ট থাকবে তখন আমি জাস্ট প্রথম সংখ্যাটা দেখব, যদি প্রথম সংখ্যাটা সবথেকে ছোট হয় যেটার, সেটা কিন্তু সবথেকে বড় হবে। তো এখানে দেখো তাহলে প্রথমটা ছোট মানে বড়, তাহলে প্রথমটা যদি বড় হয় সবথেকে তাহলে সে ছোট হয়ে যাবে, অপোজিট এটা এখানে, তাই তো? আমার অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, তাহলে সব থেকে বড় দেখো প্রথমে দেখো এখানে 63 আছে, সো দিস পার্ট উইল বি দ্য স্মলেস্ট ওয়ান, সো দিস ইজ নাম্বার 1. দেন 57, this is number 2. Then 45, this is number 3. And then 16, this is the lowest one, so that part will be the highest. So this is the largest one. So this is number 4. So this is the ascending order. বোঝা গেল? নেক্সট দেখো আমাদের আরো কিছু কিছু অ্যাসেন্ডিং অর্ডার মাথায় রাখতে হবে, সেগুলো দেখো। Now the numbers are root 2, then cube root of 3, then fourth root of 5,
then sixth root of 6. So root 2 means 2 to the power half. Cube root of 3 means 3 to the power 1/3. Fourth root of 5 means 5 to the power 1/4. Sixth root of 6 means 6 to the power 1/6. দেখো বেসিক্যালি এখানে যে সংখ্যাটা আছে সেটা দেখো 1/3 হয়ে যাচ্ছে পাওয়ারে গিয়ে। এখানে 4 আছে দেখো 1/3 হয়ে 1/4 হয়ে যাচ্ছে পাওয়ারে গিয়ে। এখানে দেখো 6 আছে তো পাওয়ার দেখো 1/6 হয়ে যাচ্ছে। এবার দেখো কি হবে, জাস্ট এর ডিনোমিনেটর গুলোর এলসিএম করো। তার মানে এখানে ডিনোমিনেটর কি আছে দেখো 2 3 4 and 6 এর এলসিএম করো, দ্যাট উইল বি হাউ মাচ 12। ডিনোমিনেটরে আমার যে সংখ্যাগুলো আমি তাদের এলসিএম করলাম জাস্ট। তো নিচে আমার কি কি আছে 2 3 4 আর 6, তার এলসিএম দেখো কত হলো না 12। এবার এই এলসিএম দিয়ে প্রত্যেকটা পাওয়ারকে মাল্টিপ্লাই করে দাও। এটা করার কারণ এটাই, এখানে প্রত্যেকটা পাওয়ারে ফ্র্যাকশন আছে। পাওয়ারে যদি ফ্র্যাকশন থাকে সেটা কিন্তু ক্যালকুলেট করা অনেক ডিফিকাল্ট। সেই কারণে আমাকে পাওয়ারটাকে ইন্টিজারে কনভার্ট করে নিলে ইউ ক্যান কম্পেয়ার। তাহলে ওই জন্য আমি কি করছি না, প্রত্যেকটা পাওয়ারকে প্রত্যেকটা যে ফ্র্যাকশন আছে তার ডিনোমিনেটরের এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করছি, সো দ্যাট the fractional part will be converted into corresponding integer. এখানে দেখো 6 দুগুণে 12, তার মানে 2 to the power 6 হয়ে গেল। 3 4 এ 12, তার মানে 3 to the power 4 হয়ে গেল। 4 3 এ 12, তার মানে 5 কিউব হয়ে গেল। 6 দুগুণে 12, তার মানে 6 স্কয়ার। সো 2 to the power 6 মানে কত 64, 3 to the power 4 মানে 81, 5 কিউব মানে 125, 6 স্কয়ার মিন্স 36। তো এবার তোমরা দেখো অবভিয়াসলি দেখে বুঝতে পারার কথা যে ছোট থেকে বড় আমি কি করে অ্যারেঞ্জ করব। সো সব থেকে ছোট অবশ্যই দেখো 36, সো দিস ইজ নাম্বার 1, দেন 64, then 81, and this is the largest one 125. So this is the ascending order. বোঝা গেল? নেক্সট প্রবলেম দেখো, root over of 8, then 1.7 whole square, then 2 and 4/5, then root over of 5.4। এবার 4 এর মাথায় একটা ডট আছে, হ্যাঁ, আর ডট ইজ দেয়ার অন 4। কি জিনিস দেখো, রুট ওভার 8, 8 মানে কি 4 দুগুণে 8, রুট ওভার 4 মানে কত 2, and root 2. You have to remember these values. Root 2 is 1.414, root 3 is 1.732,
You have to remember these values: 1.414 and root 3 equals to 1.732. Now just put the value 2 into root 2 is 1.414. So this is 2.828. One 1.7 whole square. 17 square means 289. নিয়ে দু ঘর আগে দশমিক বসবে। So this is basically 2.89. 2 and 4 by 5. That is 2 plus 4 by 5. 2 plus 4 by 5 means decimal গেলে কি হয় 5 8 40, তার মানে 0.8. So this is basically 2.80. Now this part is very important. 5.4 ওর মাথায় দেখাটা ডট আছে। So this is basically a recurring, যাকে বাংলায় বলা হয় আসন্ন মান। So 5.4 আর recurring means 5.444 up to infinite. So in this type of problem, you have to remember one thing, that is how to convert a recurring into corresponding fraction. How to convert a recurring into corresponding fraction. কি করে করব দেখো? The rule is, first you have to write the whole number, total number, that is 54, minus the number which is not under recurring. তাহলে প্রথমে পুরো সংখ্যাটা লিখবো মাইনাস যে সংখ্যাটা রেকারিং মানে আসন্ন মানের আন্ডারে নেই। এখানে দেখো আসন্ন মানের আন্ডারে কোনটা নেই? 5 নেই, তাহলে -5, কারণ 4 তো আসন্ন মানের আন্ডারেই আছে, 4 লেখা যাবে না। তাহলে এই হয়ে গেল আমাদের ফ্র্যাকশনের নিউমারেটর মানে লব। কি করলাম? প্রথমে পুরো সংখ্যাটা লিখলাম, সেখান থেকে কি বিয়োগ করলাম? যে সংখ্যাটা আমার আসন্ন মানের আন্ডারে নেই। মনে রাখতে হবে, যখন আমি নিউমারেটর লিখব তখন দশমিকের বাদিক ডান দিক সব দেখব, মানে পুরো সংখ্যাটাকে কনসিডার করব। আমি আবার বলছি, যখন আমি নিউমারেটর লিখব তখন ডেসিমেলের ডান দিক বাদিক সব দেখব। when you are writing the numerator, you have to consider the both side of the decimal. But when you are writing the denominator, you have to consider only the right side of the decimal. You don't have to consider the left side. যখন হর লিখব তখন কিন্তু আমি শুধুমাত্র ডেসিমেলের ডান দিকটাকে দেখব, বাঁ দিকটাকে কনসিডার করব না। মানে কাইন্ড অফ 5.4 মাথায় রেকারিং, কার মাথায়? 4 এর মাথায়। মনে রাখতে হবে রেকারিং কে আমরা ডট হিসেবেও রিপ্রেজেন্ট করতে পারি, আবার ড্যাশ ড্যাশ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে যখন আমি নিউমারেটর লিখবো তখন পুরো সংখ্যাটাকে আমি কনসিডার করব, কিন্তু যখন আমি ডিনোমিনেটর লিখবো তখন কিন্তু বাঁ দিকটাকে ডেসিমেল, এটা দিস ইজ দ্য ডেসিমেল, এর লেফট সাইডকে কনসিডার করব না, শুধুমাত্র রাইট সাইডকে কনসিডার করব। এবার কি হবে? তাহলে ডিনোমিনেটরে কি হবে দেখো,
আমি শুধুমাত্র ডান দিকে কনসিডার করব, নিয়ে আমরা কাউন্ট করব। ইউ হ্যাভ টু কাউন্ট হাউ মেনি নাম্বারস আর দেয়ার আন্ডার রেকারিং, কতগুলো সংখ্যা আমার রেকারিং এর আন্ডারে আছে। এখানে দেখো একটা সংখ্যা রেকারিং এর আন্ডারে আছে, তো একটা 9 হবে। তো নিয়ম কি, আমাকে ডিনোমিনেটরের ক্ষেত্রে ডেসিমেলের ডান দিকটাকেই কনসিডার করব, বাঁ দিকটাকে কনসিডার করব না। এবার ডেসিমেলের ডান দিকে আমাকে কাউন্ট করতে হবে যে কতগুলো সংখ্যা আমার রেকারিং এর আন্ডারে আছে, ততগুলো 9 বসবে। ইউ হ্যাভ টু কাউন্ট হাউ মেনি নাম্বারস আর আন্ডার রেকারিং, that much of 9 will be there, and you have to also count in the right side of the decimal how many numbers are not under recurring. তাই ডান দিকে কি দেখবো আমি, রেকারিং এর আন্ডারে কতগুলো সংখ্যা সেটাও দেখবো, এবং রেকারিং এর আন্ডারে নেই কতগুলো সংখ্যা সেটাও দেখবো। নিয়ম হচ্ছে যতগুলো সংখ্যা আমার রেকারিং এর আন্ডারে থাকবে ততগুলো 9, যতগুলো সংখ্যা আমার রেকারিং এর আন্ডারে থাকবে না ততগুলো 0 বসবে। তো এই পার্টিকুলার প্রবলেমে দেখো ডেসিমেলের ডান দিকে রেকারিং এর আন্ডারে নেই এমন কোনো সংখ্যা নেই, সুতরাং 0 বসার কোনো ব্যাপার নেই এখানে। শুধুমাত্র রেকারিং এর আন্ডারে একটা সংখ্যা রয়েছে ডেসিমেলের ডান দিকে, তাই একটাই 9 বসলো। একটা অন্য উদাহরণ দিয়ে এই জিনিসটাকে দেখে নাও। ধরো 24.537 24.537 এই সংখ্যাটায় ধরো 37 এর মাথায় আমি রেকারিং দিলাম, 37 এর মাথায় রেকারিং দিলাম। এটাকে যদি আমাকে করেসপন্ডিং ফ্র্যাকশনে কনভার্ট করতে হয় তাহলে রুলটা একবার দেখে নাও, দেন তোমাদেরকে পরিষ্কার হয়ে যাবে। প্রথমে পুরো সংখ্যাটা লিখবো, কি না 24537 মাইনাস রেকারিং এর আন্ডারে কোনটা নেই, রেকারিং আন্ডারে দেখো নেই কি আছে 245, কারণ আমি যখন নিউমারেটর লিখবো তখন দশমিকের বাদিক ডান দিক সব দেখবো। তো রেকারিং এর আন্ডারে নেই, দেখো কি আছে পুরো সংখ্যাটা 245। এবার কি করব না আমি ডিনোমিনেটর লিখবো, তাহলে ডেসিমেলের বাদিক আর দেখবো না, শুধুমাত্র ডান দিক মানে এই পোর্শনটা দেখবো। কতগুলোর মাথায় রেকারিং আছে দেখো, দুটোর মাথায় রেকারিং আছে, তার মানে দুটো 9, আর একটার মাথায় দেখো রেকারিং নেই, তাহলে একটা 0 হবে। সো দিস ইজ দ্য রুল। এই ক্ষেত্রে এবার এই অঙ্কটায় ফিরে আসি। এই কোশ্চেন দেখো 54 - 5 তার মানে 49/9। নাও আর রুট ওভার ইজ দেয়ার, দেখো এখানে রুট ওভার রয়েছে একটা, তার মানে 7/3, দ্যাট মিনস 2.33। তো এটাকে আমার সলভ করলে 2.33 হয়। এবার প্রত্যেকটা দেখো আমি করেসপন্ডিং ডেসিমেল পেয়ে গেছি, তো ইউ ক্যান ইজিলি অ্যারেঞ্জ দিস ওয়ান। কি করে অ্যারেঞ্জ করবো দেখো, সব থেকে ছোট কোনটা, অবশ্যই 2.33, সো দিস ইজ নাম্বার 1, then 2.80, this is number 2, then 2.82, 2.82, this is number 3, and this is the largest one, 2.89, so this is the fourth one. So this is the arrangement. Okay, now next one.